আমার পাশে আজকে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়ন আহমদপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান, সিলেট এক আসনের সাবেক এমপি মরহুম এম মালিক সাহেবের সুযোগ্য বাতিজা জনাব শাহেদ খন্দকার। আমার অত্যন্ত পরিচিত একজন বড় ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন। দীর্ঘদিন দেশে ছিলেন, সামাজিকতা করেছেন, সমাজের মানুষের সাথে সময় দিয়েছেন। তার চিন্তা ভাবনা ছিল দেশেই সময় কাটিয়ে দিবেন বাকিটি সময়। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসলো 2009-এ, আসার পরে বিরোধী দল দমনে যে তার কাজ শুরু হয়েছিল, সেই দমনের অংশ হিসেবে আমাদের বড় ভাই জনাব খন্দকার শাহেদ ভাই তার উপরে স্টিম রুলার চালায়। চেষ্টা করেছিলেন সেই 2009 সাল থেকে টিকে থাকবেন, দেশে মানুষের সমাজ ব্যবস্থায় কাজ করবেন, সমাজে মানুষের সেবা করবেন। কানাডিয়ান সিটিজেন ছিলেন, তার পরিবার পুরোটা পরিবারই সিটিজেন ছিলেন, কিন্তু কানাডার মায়া ত্যাগ করে তিনি বাংলাদেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার এমনভাবে বেড়েছিল, 2015 সালে নিরুপায় হয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছিল। তো সেই বড় ভাই তার পরিবার নিয়ে চলে এসেছিলেন কানাডার টরেন্টো সিটিতে। টরেন্টো থেকে পরবর্তীতে আরো সুন্দর জীবনযাপনের প্রত্যাশা নিয়ে চলে এসেছেন উইন্ডসরে। তো আজকে আপনাকে স্বাগতম শাহেদ ভাই। আর আমি আসলে আজকে এসেছি আপনার এখানে মেহমান হিসেবে, আমি এসেছি আপনার আতিথেয়তা গ্রহণ করার জন্য, মূলত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা আজকে আলাপ করব, আপনার সাথে কথা বলবো, আপনার বাগান বাড়ি দেখবো, আপনার টরেন্টো কানাডায় উইন্ডসরে আপনি যে এই বিশাল অবস্থায় একটি বাড়ি করেছেন সেটি আমরা দেখবো। আমাদের সিলেট টু কানাডার অগণিত দর্শক দেখবেন। আপনি খন্দকার এম মালিক সাহেবের সুযোগ্য বাতিজা এবং আপনার প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা। এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছে, আমরা বিশ্বাস করি আপনার মন হয়তোবা পড়ে আছে বাংলাদেশে, আপনি বাংলাদেশে চলে যাবেন। তারপরেও আমাদের জানার যেটি ইচ্ছা, যেহেতু আমরা কানাডায় আছি আর আপনি এই উইন্ডসরে আমাদের পরিচিত জনের মধ্যে একমাত্র ব্যক্তি, আপনি এই উইন্ডসরে বাড়ি নিয়েছেন। তো এইখানে আপনি কেন টরেন্টো থেকে এইখানে স্থানান্তর হলেন, এই জিনিসটি যদি আমরা প্রথমে জানতে পারি আপনার কাছ থেকে, তাহলে আমার মনে হয় আমাদের অগণিত দর্শক, বিশেষ করে কানাডায় যারা বসবাস করেন, তারা জানতে পারবেন উইন্ডসরের জীবনমান এবং আপনি কেন সেখান থেকে এখানে আসার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা চলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাংলাদেশে থাকার মতো পরিবেশটা সৃষ্টি করে দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকারকে, আমার ধারণা শুধুমাত্র আল্লাহর কুদরতে এটাই সম্ভব হয়েছে, অন্যথায় হয়তো আমরা আরো কতদিন এই যাতাকলে থাকতাম। আজ 2 দিন যাবৎ আপনারা দেখতেছেন বন্যার পানি কিভাবে বাংলাদেশের দিকে ওরা দিয়ে দিতেছে, আর তার ফসল আজকে কুমিল্লা, ফেনী, সিলেট, চট্টগ্রাম সহ অন্তত 8-10টা জেলা প্লাবিত হয়েছে, ভয়ঙ্কর প্লাবিত হয়েছে, যার ফসল আজকে বাংলাদেশের মানুষ তিলে তিলে বুক করছে। আমরা কার সাথে বন্ধুত্ব ছিল, কে আমাদের পরিচালনা করছে, কার ইঙ্গিতে পরিচালিত হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করছি খুব শীঘ্রই দেশে চলে যাব, কারণ আমার জন্মভূমি এটা। যদি মানুষের পাশে থাকতে পারি, সেবা করতে পারি, এইটাই আমার জীবনের পাওয়া চাওয়া। আমার পরিবার ইনশাআল্লাহ সকলেই জনসেবার সাথে সম্পৃক্ত ছিলেন, আমিও শেষ চেষ্টা করে যাব থাকার জন্য। তো ইনশাআল্লাহ টরন্টোতে আমি 1994 ইংরেজিতে কানাডার সিটিজেনশিপ নিয়েছি। প্রথম এসেছিলাম 1988 ইংরেজিতে, 1988 ইংরেজিতে। এরপরে 1998 ইংরেজিতে আমি সপরিবারে দেশে চলে গেলাম। ফ্যাসিস্ট সরকারের ক্রমাগত চাপের মুখে 1918 ইংরেজিতে 2018 ইংরেজিতে আবার 20 বছর বাংলাদেশে থাকার পর কানাডিয়ান সিটিজেনশিপ নেওয়ার পরেও কানাডাতে আবার চলে আসলাম। টরন্টোতে ছিলাম প্রথম 2 বছর। আলহামদুলিল্লাহ, ওইখানের জীবনমান অত্যন্ত উন্নত, তবে ওইখানে জীবনটা একটু দ্রুত চলে যায়, যেখানে মানুষের সাথে সম্পর্ক রাখা খুবই কঠিন হয়, কাজ কামে ব্যস্ত থাকতে হয়। এই জন্য নিরিবিলি জীবন হিসাবে উইন্ডসরকে বেছে নিয়েছি। তো 4 বছর হয় ইনশাল্লাহ
উনসরে আছি, এই বাড়িতে প্রায় 3 বছর হইতেছে বাড়িটা দেখাই আছি ইনশাল্লাহ। তো এইখানে যদি কেউ টরন্টো থেকে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এখানে সহযোগিতা করার জন্য। আর এখানে নিরিবিলি জীবন, টরন্টোর মতো এত এত ব্যস্ততা নাই এখানে। সকলেই সবাইকে সময় দিতে পারে, আর ইনশাল্লাহ আন্তরিকতাও খুব দ্রুত বৃদ্ধি পায়। তো সুন্দর জীবনের জন্য এখানে কাজের একটু কম চাহিদা, এরপরেও যদি কেউ উবার চালায় বেটার লাইফ মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে যদি কেউ আসতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ আরো বিভিন্ন রাস্তা আছে যেগুলা হয়তো সহযোগিতা করতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দেন। আপনি বাংলাদেশে যাবেন, আমরা অবশ্যই আমরা চাই। আপনি একজন গুণী ব্যক্তি, সামাজিক অঙ্গনে আপনি অত্যন্ত পরিচিত, বিশেষ করে তেতলি, জালালপুর, দক্ষিণ সুরমা এই অঞ্চলের একজন পরিচিত মুখ। আপনার চাচা, আপনার বাবা সমাজ ব্যবস্থায় কাজ করেছেন এবং আপনার এলাকার মানুষ আমি জানি এখন তারা আহাজারি করে আপনাদের জন্য, আর বিশেষ করে আপনার জন্য আপনার অভাব তারা এখন অনুভব করে। আপনি চলে যাবেন, কিন্তু আপনি উইন্ডসরে এসেছেন, কিন্তু আমাদের টরেন্টোতে যারা বসবাস করেন তাদের একটি চাওয়া পাওয়া বা অনেকের চিন্তাধারা যে উইন্ডসরে তারা মুভ করবেন। এখানে 2 বেডরুমের ঘর যদি কেউ কিনতে চায়, সেই আপনার 4 বছরের অভিজ্ঞতা থেকে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন, বা এই 2 বেডরুমের ঘর কিনতে চাইলে কত টাকা লাগবে, এই মুহূর্তে কত ডলার লাগতে পারে, বা 1 বেডরুমের ঘর? আমি ইনশাল্লাহ উইন্ডসরে আসার পরেও 4-5টা বাড়ি আমি পরিবর্তন করেছি, কিনেছি, বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। এখন 2 বেডরুমের বাড়ি নিয়ে সুবিধা হবে না, আমার সাজেশন থাকবে মিনিমাম 4 থেকে 5 বেডরুমের। আবার কেনার সময় দেখে কিনতে হবে যাতে ঠগা না খান, কারণ বিভিন্ন দিক আছে, যেমন সেপারেট এন্ট্রেন্স থাকতে হবে 2 ইউনিটের, 4 বেডরুম হোক আর 5 বেডরুম হোক, সেপারেট এন্ট্রেন্স দেখতে হবে, বেসমেন্টের অবস্থা দেখতে হবে, এদিকে লিকেজ আছে কিনা, ওয়াটার প্রুফিং আছে কিনা। এরপরেও যদি উনিশরে চলে আসেন, এই 1 ইউনিট থেকে বালির মর্গেজ টর্গেজ সবকিছু হয়ে যাবে। নিজে যা আর্ন করলেন এইগুলো থেকে ইনশাল্লাহ নিজের পরিবার সুন্দরভাবেই চলতে পারবে আমার বিশ্বাস। নিজে যে এরকম আছি এইরকমই বললাম আর কি আপনাদেরকে। 4-5 বেডরুমের ঘর কিনলে কত কত হাজার ডলার লাগবে? এখন বর্তমানে যে মার্কেট 4 থেকে 5,000 ডলারে, 5 লাখ ডলারের মধ্যে পাওয়া যাবে ভালো সুন্দর বাড়ি, ভালো সুন্দর বাড়ি পাওয়া যায় 4 থেকে 5 লাখ, 4, 4.5, 5। এখানে আসলে কাজের একটি সমস্যা আছে, কাজের কর্মসংস্থানের সমস্যা আছে। বাট উবার যদি কেউ করতে চায়, যে সমস্ত ভাই ড্রাইভিং লাইসেন্স আছে, ট্যাক্সি করতে পারেন, উবার করতে পারেন, খারাপ না। টরন্টোর চেয়েও এখানে খুব বেশি একটা কম বেশ না, খুব বেশি একটা কম বেশ না, প্রায় সমানই, ইনকামটা সমানই থাকে উবার বা ট্যাক্সি করলে আর কি। আপনি দেশেও একজন আরাম প্রিয়াসী মানুষ ছিলেন, দেশেও রাজকীয় বসবাস করেছেন। আমরা যদি সামনের দিকে দেখাই, সামনের দিকে আপনার এই যে ক্ষেত, এটা কি ক্ষেত? এখানে আলু ফলাইছে ওরা, আলু, ওইটা আমরা যে মিঠা আলু যেটা বলি, সাগরগঞ্জি আলু, সাগরগঞ্জি আলু। আর কোন বছর, গত বছর এখানে ভুট্টা চাষ করছিল, বিরাট বাম্পার ফলন হয়েছে ওদের। বালির পিছন দিকে আবার এইরকম, ঠিক এইরকম গত বছর ভুট্টা করছিল, এইবার ওই আলু করছে। আপনি, আমরা যদি আপনার পিছনের দিকে একটু দেখি, কারণ এত বড় বাড়ি, আর আপনার বাড়ির সীমানা এদিকে কতটুকু? ওইদিকে ওই ফুটার পরে ওই লাস্ট গাছ আমাদের, লাস্ট গাছ। আচ্ছা, ওই গাছগুলা ওদের পড়ছে, কিন্তু এর সাইডটা আমাদের। আমরা একটু সামনে যাই, বড় বড় গাছগুলো আবার আমার। আমরা পিছনের দিক একটু দেখবো, আপনার বাড়ির আঙ্গে পিছনের যে ব্যাকইয়ার্ডটা দেখবো। আমরা আসলে কথা বলছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহেদ খন্দকার ভাই, তার সাথে কথা বলছি আমাদের সিলেট 1 আসনের সাবেক বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান উপদেষ্টা এবং অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। বিগত নির্বাচনের 2018 নির্বাচনে যদি রাতের ভোট না করতো তাহলে বিপুল ভোটে জয়লাভ করতেন সিলেট 1 আসনে। আমরা বিশ্বাস করি আগামী দিনে মুক্তাদির ভাই সিলেট 1 আসন থেকে নমিনেশন, আমাদের নেত্রী আবারও নমিনেশন দেবেন এবং তিনি জনগণের প্রত্যাশা পূরণে আবার সক্ষম হবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন। আমরা যাই আমাদের বড় ভাই তার ব্যাকইয়ার্ডে পিছনে, আমরা পিছন দিকে যাই একটু, আমরা যাই পিছন দিকে।
আপনারা দেখেন পিছনের যে অংশটি, আমাদের শাহেদ ভাই আসলে, শাহেদ ভাই দেশে যেভাবে রাজকীয় অবস্থানে ছিলেন, সেখানে বিদেশের মাটিতে এসেও সেই ভাব দ্বারা ধরে রেখেছেন। অত্যন্ত পরিপাটি একটি বাড়ি এবং বিরাট বড় একটি বাড়ি, সেই বাড়িটি নিয়ে তার সন্তানদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তো আমরা আপনার সাথে কথা বলে আসলে ভালোই লাগলো। এটি আপনার সিটিং রুম, এটি আরেকটি বৈঠকখানা। এটা বৈঠকখানা, এখানে বিকালে চাটা খাওয়া যায়, বসে বারবিকিউ খাওয়া যায়, বারবিকিউ খাওয়া যায়। এটা গাজীপুর নামে পরিচিত। আচ্ছা, আর এইটা বারবিকিউ মেশিন, বারবিকিউ মেশিন। আর এখানে টেম্পলিন আছে, পুরো অংশটি আপনার, পুরো একেবারে সামনে মেইন রাস্তা পর্যন্ত। আর এদিক দিয়ে ভুট্টা, এদিকেও আবার ভুট্টা চাষ, আলু চাষ করছে। সামনে পিছনে কোনো বাড়িঘর নাই। এটা কি, এটা টেম্পলিন, এটার মধ্যে বাচ্চারা লাফালাফি করে, খুবই এনজয় করে বাচ্চারা। বাচ্চারা খুবই এনজয় করে, লাফালাফি করে। তো আমরা দীর্ঘক্ষণ কথা বললাম আপনার সাথে, আমাদের শ্রদ্ধেয় শাহেদ ভাইয়ের সাথে আমরা কথা বললাম। শাহেদ ভাই অত্যন্ত একজন সম্মানী গুণী ব্যক্তি। দেশের এই পরিস্থিতির জন্য তিনি খুব উদ্বিগ্ন ছিলেন, পাশাপাশি আমি ছিলাম। আমরা প্রবাসীর পক্ষ থেকে আমরা যে আন্দোলন সংগ্রাম, সেখানে শাহেদ ভাই একজন ছিলেন। আমরা করেছি আন্দোলন, আমরা পাশাপাশি ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের একাত্মতা পোষণ করে আমরা রেমিটেন্স বন্ধ সহ অনলাইন যোদ্ধা হিসেবে আমরা কাজ করেছি। প্রতিটি মুহূর্ত আমরা অনলাইনে সরব ছিলাম। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 দিন ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন আমরা প্রবাসীরা আমাদের এই আন্দোলনকামী ছাত্রদের পাশে ছিলাম। আমাদের যত কিছু ওরা ইন্টারনেটের মাধ্যমে, যত ইনফরমেশন বিদেশ থেকে বিভিন্ন চ্যানেলের সংবাদ আমরা সংগ্রহ করে সেগুলো প্রচার করেছি। শাহেদ ভাই, আপনি তো চলে যাবেন, আপনার মানসিকতা সেটাই বলছে, কারণ আপনি দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা মনে করি আমাদের ছাত্রদের আন্দোলনকামী এবং ছাত্র জনতার। আপনি চলে যাবেন, তো আপনি পরিবার পরিজন নিয়ে চলে যাবেন না আপনি একা যাবেন? না, ইনশাল্লাহ সবাই চলে যাব, সবাই চলে যাবে, সবাই চলে যাব ইনশাল্লাহ। কারণ এখানে থাকার আর দরকার মনে করতেছি না, কারণ কানাডিয়ান একটা পাসপোর্ট সবারই আছে আমার পরিবারের, অতএব এখানে আর থাকার কোনো মানি হয় না। আপনি চলে যাবেন, তো আমরা তো বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে দুর্নীতি, যে দুঃশাসন আমরা দেখেছি, আমরা তো সেই অবস্থান আবার ফিরে দেখতে চাই না ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনিও সেটি চান না। ইনশাল্লাহ। আপনি আমাদের শিলাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ছিলেন, আমিও চেষ্টা করেছি সামাজিকভাবে সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলার জন্য। সামাজিক যে ন্যায় বিচার আমাদের এলাকাতে, বিশেষ করে সিলেট জেলাতে পরিচিত আছে, এইগুলা কিছু দুর্নীতিবাজ লোকজন, বিশেষ করে শেখ হাসিনার যুগে ওরা এমন একটা পরিস্থিতি নিয়ে গিয়েছিল যে সামাজিক ন্যায় বিচারের জন্য ওরা পয়সা চাইতো, ঘুষ নিত। কিন্তু আপনি জানেন, আপনি সহ আমরা কিছু লোক উদ্যোগে একটা টিমের মতো করে ফেলেছিলাম, যারা কোনো ফায়দা না নিয়ে, কোনো ধরনের প্রলোচনার বশবর্তী না হয়ে হক কথাগুলো বলতে পারতাম। আর এই হক কথাগুলো বলার জন্যই আবার বাংলাদেশে ফিরে যাওয়া, যাতে সামাজিক ন্যায় বিচারটা কায়েম থাকে অন্তত আমাদের সিলেট জেলাতে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, গেলে যেন হক কথাটা সবার সামনে তুলে ধরতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতির জন্য প্রতিবাদ করতে পারি। এই প্রতিবাদ করতে না পারার কারণে কানাডাতে চলে আসা। আল্লাহ পরিবেশ দিয়েছেন ইনশাল্লাহ। আপনার কাছে আমার এই মেসেজ, আমি চাই শেখ হাসিনার সরকার যেভাবে দুর্নীতি করেছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে, আপনার কাছে আমার এই চাওয়া পাওয়া, কারণ আপনি যেহেতু চলে যাবেন, আপনি মানসিকভাবে সেই প্রস্তুতি আপনার নিয়েই রেখেছেন যে সরকার পরিবর্তন হলে সেই আলোচনা বা কথা আমার সাথে অনেক আগেই বলেছিলেন যে কোনো সময় যদি সরকার পরিবর্তন হয়, ভাই আমি এদেশে থাকবো না। যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, আপনাকে ধরে রাখা যাবে না, আমার মনে হয় কেউ আপনাকে রাখতে পারবে না, চলেই যাবেন। আপনি যখন চলে যাবেন, সমাজ ব্যবস্থা যেন সুন্দর থাকে, দেশের মানুষের অবস্থা যেন ভালো থাকে, দক্ষিণ সীমার অবস্থা ভালো থাকে, এটাই আমার প্রত্যাশা। সমাজ আমরা চাই সুন্দর একটি সমাজ, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, সুশাসন থাকবে, সমাজ ব্যবস্থায়, সালিশ ব্যবস্থায় যেন ন্যায় বিচার মানুষের প্রতিষ্ঠিত হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার আগামী জীবন সুন্দর হোক, আমি এটাই প্রত্যাশা করি। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, আন্তরিকতা রইল, কষ্ট করে যে দেখতে আসছেন এই জন্য আন্তরিক মুবারকবাদ রইল। ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।